আসসালামু আলাইকুম। দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা যে কন্টেন্টের কমেন্টগুলো নিয়ে কথা বলবো, সেই কন্টেন্টটা আজ থেকে 3 দিন আগে আমাদের এই চ্যানেলে প্রচারিত হয়েছিল। সেটার টাইটেল ছিল যে অনেক সমীকরণই পাল্টে যাবে এবারের নির্বাচনে। মানে এই কন্টেন্টে আমি আসলে বলতে চেয়েছিলাম যে এবারের নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে প্রধান যে ইস্যুটা থাকবে সেটা হলো দুর্নীতি। মানে যারা দুর্নীতি করেন অথবা দুর্নীতি করছেন অথবা দুর্নীতি করবেন, এরকম যাদের সম্পর্কে মানুষের যে ধারণা থাকবে তাদেরকে মানুষ হয়তো ভোট দিতে চাইবে না, এরকম একটা বক্তব্য আমার এই কন্টেন্টে ছিল। এবং এখানে যে কমেন্টগুলো পড়েছে, বিভিন্ন ধরনের কমেন্ট পড়েছে। কেউ সমালোচনা করেছেন, কেউ প্রশংসা করেছেন। সেগুলোর থেকে কয়েকটা নির্বাচিত কমেন্ট আমি পড়ছি। আমি প্রথমে বলে নেই, অনেকেই মনে করেন যে কেবল যে কমেন্টগুলোতে আমার প্রশংসা আসে সেগুলি আমি পড়ি। আবার কেউ কেউ বলেন যে না, আমি বেছে বেছে যেগুলি মোলায়েম সমালোচনা সেগুলো পড়ি। তো এক্ষেত্রে আমি বলি ভাই, আসলে তা নয়। অনেক ধরনের কমেন্টই পড়ে, ধরেন প্রায় 1000-এর মতো কমেন্ট পড়লো। আমি তো সবগুলি পড়তে পারবো না, কাজে আমি গোটা 20 কমেন্ট সাধারণত পড়ি। 20টা বড় জোর 15 থেকে 20 এরকম, কখনো কখনো 22-23টা পড়ি। যদি বেশি পড়ি তাহলে কমেন্ট বেশি হয়, কিন্তু আমার আলোচনাটা আবার হয় না। যে কারণে আমি একটা ব্যালেন্স করার চেষ্টা করি। যাই হোক, আর আলোচনা বাড়াই না, কমেন্টে চলে আসি। প্রথম যে কমেন্টটা পড়বো আমি, এটা লিখেছেন আমন আমরো। এটার নামটা আমি ঠিক বুঝতে পারলাম না, যাই হোক আমন আমরোই পড়লাম। তিনি লিখেছেন, মাসুদ কামাল ভাই, আপনাকে অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা, অভিনন্দন আজকে সুন্দর একটা বিষয় আলোচনা করার জন্য। দুর্নীতিটাই আমাদের মূল সমস্যা। একটু প্রশংসা আছে আর কি আমার, এই জন্যই হয়তো পড়লাম। মোহাম্মদ জুবায়ের হোসেন লিখেছেন, হঠাৎ মাসুদ কামাল ভালো হয়ে গেল কিভাবে। দেখুন, কিছু প্রশংসা আসতেছে, কিন্তু আবার এটার মধ্যে একটা খোঁচা আছে। মানে আমি এতদিন খারাপ ছিলাম, হঠাৎ করে এই কন্টেন্টের মাধ্যমে ভালো হয়ে গেছি। আচ্ছা, একটু পরে বলি, কয়েকটা কমেন্ট পড়ে নিয়ে একবারে মন্তব্য করি। পবিত্র লিখেছেন, মাসুদ ভাই ইজ ব্যাক। আজকে জনগণের দালালি করলেন, আমাদের মনের কথা বললেন। আমরা আর আওয়ামী লীগ বিএনপি লুটেরাদের চাই না। ডিজে মাই লাভ, তিনি লিখেছেন, আমি আপনাকে দালাল বলে কমেন্ট করি, আজকে আপনাকে লাভ দিলাম, কিন্তু জানি আপনি খুশি হবেন না। আমরা সাধারণ মানুষ চাই আমাদের একটা সুশীল সমাজটা নৈর্ব্যক্তিক কথা বলুক। জামাত হোক, এনসিপি, বিএনপি বাংলাদেশের পক্ষে, কোনো দলের পক্ষে নয়। যাই হোক, একই লক্ষ্য করেন, ডিজে মাই লাভ, আপনি ডিজের মতো লিখেছেন। আপনি এত বড় একটা লেখা লিখেছেন, মাঝখানে কোথাও দাড়ি, কমা না সেমিকোলন কিচ্ছু নাই। কাজে আমি কিন্তু বুঝতে পারি না, বিভ্রান্ত হয়ে যাই যে কোনটা আপনার সেন্টেন্স হলো। কাজে আমি আমার মতো করে পড়েছি, শেষ দিকে এসে কিন্তু আমিও এলোমেলো বাঁধিয়ে ফেলেছি। কাজে আমি সবাইকে অনুরোধ করব, যখন কমেন্ট করবেন এই জ্যোতি চিহ্নগুলো একটু দিয়েন। মানে কোথায় আমাকে থামতে হবে এটা যদি আপনি বলে দেন তাহলে ভালো হয়। কারণ আমি যদি আমার মতো করে থামি তাহলে হয়তো অর্থটা ভুলও হতে পারে। সবাইকে রিকোয়েস্ট, এই কাজটা করবেন। যাও, আমি এখন এই যে কয়েকটা কমেন্ট পড়লাম, যারা আমাকে প্রশংসা করলেন, যারা আমাকে সমালোচনা করলেন, তাদের আরও কিছু আছে এরকম, ওগুলো পরে বলছি। এখানে দেখুন, একটা জিনিস হলো কি, অনেকে আমাকে মাঝখানে অনেকদিন পছন্দ করেন না, আজকে আবার করেছেন। তার মানে এই না আগামীকাল করবেন। বিষয়টা দাঁড়াচ্ছে এটাই, আমাদের যে মন মানসিকতা। ধরেন আপনি একটা কথা ভাবেন, যদি আপনার ভাবনার সঙ্গে আমার ভাবনাটা মিলে যায় তাহলে আপনি মনে করেন আমি জনগণের পক্ষে আছি। আর যদি আপনার ভাবনার সঙ্গে আমার ভাবনাটা না মিলে যায় তাহলে আপনি ভাবেন আমি দালাল হয়ে গেছি। অথবা আমাদের অনেকে কিন্তু রাজনৈতিকভাবে কোনো না কোনো দলের সঙ্গে নিজের নৈকট্য অনুভব করেন। অনেকে মনে করেন যে তিনি হয়তো বিএনপি করতে চান, অনেকে আছেন জামাতের পক্ষে, অনেকে আছেন আওয়ামী লীগের পক্ষে। এখন আমার এই বক্তব্যটা যদি জামাতের পক্ষে যায়, অথবা আপনি যদি মনে করেন যে জামাতের পক্ষে গিয়েছে, তাহলে আপনি মনে করেন যে আমি ঠিক আছি। ভাই, আমি আমার জায়গাতে আছি, আমার হিসাবটা আপনারা একটু খেয়াল করার চেষ্টা করেন। আমি কি বলেছি, আমি কোনো দলের লোক না রে ভাই। আমি বেসিক্যালি সাংবাদিকতাই করেছি গত 3.5 দশক ধরে। দোয়া করবেন যেন শেষ পর্যন্ত সাংবাদিক হিসাবেই মরতে পারি।
আর আমার কোনো রাজনৈতিক অভিলাষ নাই, আমার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নাই কোনো দলের সঙ্গে। আমি যখন যেটা ভালো লাগে সেটাকে ভালো বলি, যেটাকে খারাপ লাগে সেটাকে খারাপ বলি। খারাপ বললে কে কষ্ট পাবেন সেটা আমি তাকাই না, ভালো বললে কে খুশি হবেন সেটাও আমাকে মোটেই স্পর্শ করে না। আমার সম্পর্কে বেশি বলার দরকার নাই, লজ্জাও লাগে, আরেকবার বললাম আর কি। আসেন এর পরের কমেন্টটা যাই। এটা জাকির ভাই লিখেছেন, আমি আপনার কন্টেন্ট নিয়মিত দেখি, কখনো ভালো লাগে আবার কখনো বিরক্ত হয়ে আনসাবস্ক্রাইবও করি, পরে আবার সাবস্ক্রাইব করি, কারণ আপনি মাঝে মাঝে আজাইরা পেঁচালো বলেন, কিন্তু আজকে যে কন্টেন্টটা দিয়েছেন সেটা একদম সাধারণ মানুষের মনের কথা। এই ধরনের কন্টেন্টটি আসলে আপনার সবচেয়ে বেস্ট। তাই আজকের কন্টেন্টের জন্য আমি মন থেকে সত্যি অ্যাপ্রিসিয়েট করতে চাই। আমি আপনাকে বলতে চাই, সবসময় সাধারণ মানুষের কথা বলুন, সাধারণ মানুষের পালস বুঝে কন্টেন্ট তৈরি করুন, তাহলে মানুষ আপনাকে মন থেকে সাপোর্ট করবে। জাকির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার এই বক্তব্যের সঙ্গে আমিও একমত। এম আলী লিখেছেন, মাসুদ কামালের সাথে নিরপেক্ষতাই মানানসই, আশা করি ভবিষ্যতেও জনগণের হয়ে নিরপেক্ষ কথা বলবেন। আতাউর রহমান খান লিখেছেন, এরূপ স্পষ্টবাদীদের জন্য রাষ্ট্র কর্তৃক সেফগার্ড থাকা উচিত। দেখেন আতাউর রহমান খান সাহেব, আপনাকে আমি বলি, আপনার এই কমেন্টটা আমার খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি হতে চাই, কিন্তু আমি একটু ব্যাখ্যা করি এখানে। দেখুন, আমার কোনো সেফগার্ড দরকার নাই। যেই স্পষ্টবাদী হোক তার জন্য সেফগার্ড আলাদাভাবে থাকতে হবে কেন? কথাটা হলো, যে কথা বলবে সে কথা বলবে, তার উপরে হুমকিটা আসবে কেন? হুমকি না আসলে সে সেফ। যারা এই ধরনের হুমকি ক্রিয়েট করেন অথবা যারা মব করেন, যারা গালাগালি করেন, যারা তার জীবনকে অতিষ্ঠ করে তুলতে চান, বরং তাদের ব্যাপারে রাষ্ট্র ব্যবস্থা নিক। সেটা কিন্তু আমার জন্য না, সবার জন্যই হোক। আমাকে আলাদাভাবে কোনো সেফটি দেওয়ার দরকার নেই। আমার সেফটি আমি আছি, আল্লাহ আছে, কোনো সমস্যা নেই, হয়ে যাবে। কিন্তু আমার কথা হলো কি, ওই দুষ্ট লোকদের প্রতিহত করা এটা রাষ্ট্রের দায়িত্ব। আলাদাভাবে বাড়তিভাবে আমার জন্য কোনো সেফটির দরকার নেই। শাহিন মোহাম্মদ লিখেছেন, মাসুদ কামাল ভাই, আমি একটি অনুভূতির কথা বলি, এটা প্লিজ একটু মন দিয়ে শুনেন। আমার এরকম প্রবাসীর 2-3টা অনুভূতি আছে, 2-3 জনের এক্সপিরিয়েন্স আছে, আপনারা একটু শুনেন মন দিয়ে। শাহিন মোহাম্মদ তিনি লিখেছেন, মাসুদ কামাল ভাই, আমি একটি অনুভূতির কথা বলি। আমি একজন প্রবাসী। যখন আমি বাড়িতে ফোন করি তখন আমার ছোট বাচ্চা, বয়স 5 বছর হবে, তখন সে দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেয়। হয়তো সে সোশ্যাল মিডিয়া থেকে স্লোগান শিখেছে, কিন্তু সেটা বড় কথা নয়। এর স্লোগান আমার স্ত্রী হতে শুরু করে পরিবারের সবার মধ্যে একটা আবেগ সৃষ্টি করে। আমার পরিবারের মনোভাব দেখে বোঝা যায় তারা দাঁড়িপাল্লার প্রতি দুর্বল হয়ে গেছে। কিন্তু আমি নিজে বিএনপি করি, বিএনপির ওয়ার্ডের নেতা ছিলাম। এখন আমি কি করি? আমার মত কি তাদের উপর চাপিয়ে দেওয়া উচিত হবে? খেয়াল করেন, এটা হয়তো অনেকে বলবেন যে না ভাই, এই লোকও বিএনপি করে, এই লোকও জামাত করে, এই বিএনপির নাম করে সে জামাতের পক্ষে বলতেছে। ভাই দেখেন, অনেক কিছু হতে পারে। উনি যেটা বলেছেন সেটাকে আমি সত্য মনে করি। আমি ওনাকে বলবো, ভাই আপনার মত আপনি কারোর উপর চাপিয়ে দিন না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা মত থাকা উচিত। আপনি যদি বলেন তোমরা এটা করে, চাপাই দিলে সেই মত যে উনি রাখবেন ভোট কেন্দ্রে, যে আপনি জানেন না, কাজে কোনো দরকার নাই। আপনার ভোট আপনি দেন, ওনার ভোট ওনাদেরকে দিতে দেন, সেটাই গণতন্ত্র। একই বাড়ির মধ্যে 5 ধরনের ভোট থাকতে পারে, সেটাই গণতন্ত্র। সবাইকে দল বেঁধে একই মার্কায় ভোট দিতে হবে কেন? আমরা দেখি কার মত থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, এই একই ধরনের আরেকটা পড়ি আপনাদেরকে। আব্দুর রহিম লিখেছেন, মাসুদ কামাল ভাই কেমন আছেন? আমি একজন আবুধাবি প্রবাসী, আপনার সাথে কথা হয়েছিল। হ্যাঁ, আমার যতদূর মনে পড়ে আপনি আমার সঙ্গে একবার ফোনে কথা বলেছিলেন, একবার না বোধহয় একাধিকবার কথা বলেছিলেন। সীতাকুণ্ডতে বাড়ি, আমার একজন প্রবাসী ভাই এখানে আছেন, তার পরিবার নিয়ে থাকেন। শিবিরের লোকজন তার সম্পত্তির দখল নিয়ে নিয়েছে। আমাকে বলতেছে, ভাই আমি এখন কি করব, কোথায় যাব? দেখেন, একটু আগে একজন প্রবাসী বললেন যে তার বাড়িতে তার সন্তান দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দিচ্ছে, তার পরিবারের লোকজন দাঁড়িপাল্লার প্রতি এক ধরনের আপনার সহানুভূতি প্রকাশ করেছে। আর এখানে আমি কি দেখলাম, আরেকজন প্রবাসী বলতেছেন যে তার আরেকজন প্রবাসীর বাড়ি
শিবিরের লোকজন দখল করে নিচ্ছে। তাহলে আমরা আসলে কিন্তু দু ধরনের চিত্রই দেখছি। জামাতের প্রতি মানুষের যেরকম অনুরাগ দেখছি, সেরকম বিরাগও দেখছি। আমি রহিম ভাইকে বলবো, আপনি আপনার ওই প্রবাসীর কোথার ঘটনা, কিভাবে ঘটনা, ডিটেল আমাকে জানান, ডিটেল জানান। যদি সেটা আমি একটু চেক করে দেখব, যদি সেটা অথেন্টিক হয় আমরা সেটাও প্রচার করব। শিবির একদম যে চাঁদাবাজি করছে না তা তো এখন মনে হচ্ছে না, কাজে সেটাও আমাদের কিন্তু প্রচার করা উচিত। আপনি আমাকে পাঠান ভাই। ডিবেট লিখেছেন, অনেক সুন্দর বাস্তবধর্মী আলোচনা করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চাঁদাবাজি কমলে জিনিসপত্রের দাম অনেকটা কমে আসবে, দেশের সকল ভোটারকে এটা বুঝে ভোট দিতে হবে। ফাতিমা ইসলাম লিখেছেন, হাদিয়ার নামে চাঁদাবাজি করে যে জীবন অতিষ্ঠ করে দিল তা নিয়ে তো কিছু বলেন না। ভাই বলবো কিভাবে? এই তো আপনি বললেন, সমস্যা নাই, একজন বললেই তো হলো। কথাটা প্রকাশ হওয়া দিয়ে কথা। আমি যদি আমার চোখের সামনে থাকে আমি বলবো, যদি আমাকে কেউ তথ্য দেয় তাহলে আমি বলবো, আর আমি তো শুনে বানিয়ে বানিয়ে বলতে পারবো না। আপনি জানেন জিনিসটা, আপনি যদি তথ্য প্রমাণ দেন তাহলে সেটা আরও ভালো হয়। জাহিদুল মেনন লিখেছেন, বিএনপি এবং জামায়াত প্রধানের নির্বাচনী হলফনামা একটু বিশ্লেষণ করুন। দুর্নীতির বিরুদ্ধে তাদের লড়াই যে কী পরিমাণ ফাঁকা বলি তা সহজেই বুঝতে পারবেন। দেখুন, ইন্টারেস্টিং কথা কিন্তু, যে বিএনপি এবং জামাতের দলীয় প্রধানের যে দুর্নীতি বিরোধী বক্তব্য, সেটাকে এই জাহিদুল মেনন সাহেব মনে করছেন এটা একদম ফাঁকা বলি। কাজে যারা এ ধরনের কথা বলছেন তারা একটু কেয়ারফুল হন। মিস আঞ্জিরা বেগম লিখেছেন, এটা একটু ইন্টারেস্টিং, এই জন্য আমি পড়ছি। উনি আবার এটা ইংরেজিতে লিখেছেন, মানে বাংলিশে লিখেছেন, মানে বাংলার কথা ইংরেজিতে লিখেছেন। তিনি লিখেছেন, মাসুদ কামাল ভাই, আমরা সেই পুরনো মাসুদ কামালকে খুঁজে পেলাম। আমরা কোথাও 1 টাকা ঘুষ দিতে রাজি নই। সরকারি পশু হাসপাতালে আমার বিড়াল এর জ্বর মাপতে 20 টাকা ঘুষ দিতে হয়েছে। ঘুষ নিতে ওই ব্যক্তিটি আমার পিছনে পিছনে আমার রিক্সা পর্যন্ত আসছে। ধামরাই, ঢাকা। উনি ধামরাই, ঢাকা থেকে লিখেছেন যে উনি ওনার বিড়ালের জ্বর মাপতে গিয়েছিলেন, 20 টাকা থেকে ঘুষ দিতে। দেখেন ঘটনাটা ছোট, 20 টাকা, কিন্তু এই ঘটনাটা হলো কি মানুষের টেন্ডেন্সিটা বোঝাচ্ছে, মানুষের যে মানসিকতা, ঘুষ নেওয়ার যে মানসিকতা, এটা প্রকাশ করছি। আমি কিন্তু এই ধরনের ঘটনার প্রতিবাদ এবং প্রতিরোধ চাই। এই ছোট ছোট ঘটনাই কিন্তু বড় ঘটনার জন্ম দেয়। কাজেই যিনি 20 টাকা নিয়েছেন, ওনার তো চাকরি সেই পশু হাসপাতালে বিড়ালের জ্বরটা মেপে দেওয়া, উনি কেন 20 টাকা নেবেন? আমি আঞ্জিরা বেগমকে ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ নাজমুল হুসাইন নান্নু লিখেছেন, মাসুদ কামাল ভাই, আমি বিএনপির সমর্থক হয়েও আপনার কথাগুলো সঠিক মনে করি। টুটুল খান লিখেছেন, জামায়াত জোর গলায় বলছে আমরা চাঁদাবাজি করি না, করতে দেব না, তাই সবাই একবার পরীক্ষা করার জন্য জামায়াতকে ভোট দেন। মোহাম্মদ রফিকুল ইসলাম লিখেছেন, কামাল ভাই, চাঁদাবাজরা সারা জীবনই ফাও খায়। জামাত ক্ষমতায় আসলে এই চাঁদাবাজরা লম্বা দাড়ি রাখতে, পাঞ্জাবি পরবে, টুপি পরবে, আর বলবে এতদিন চাঁদা দিয়ে পাপ করেছে, এখন হাদিয়া দাও। এই হাদিয়ার টাকা দিয়ে মসজিদ বানাবো, মাদ্রাসার কাজ করব, এতিমদের খাওয়াবো। এই চাঁদা কখনো শেষ হবে না। মানে ওনার যে বক্তব্যটা, এই বক্তব্যটা কিন্তু আমার জন্য একটু মানে আতঙ্কের ব্যাপার মনে হচ্ছে। মানে উনি বলতে যাচ্ছেন যে যদি জামাতও ক্ষমতায় আসে তবু নাকি চাঁদাবাজি চলবে, তখন সে চাঁদাবাজির নামটা পরিবর্তন হয়ে হাদিয়া হয়ে যাবে। বড় ভয়ঙ্কর কথা কিন্তু। রমজান আলী লিখেছেন, কামাল ভাই, চাঁদা কিছু পুলিশে ভাগ নেয়, পুলিশ যদি ভাগ না নেয়, পুলিশ 24 ঘন্টার মধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ করতে পারবে ইনশাল্লাহ। প্রশাসন সৎ না হলে ওই জাতির দুর্নীতি দূর হবে না। এটা কিন্তু একটা মানে দারুণ কথা বলেছেন উনি, যে আসলেই কিন্তু পুলিশ জানে চাঁদাবাজিটা কে করে। পুলিশ যদি ওই টাকা থেকে তাদের ভাগটা না নেয় তাহলে ওনার বক্তব্য যে চাঁদাবাজি দূর করা সম্ভব। আমি শেষ মন্তব্যটা পড়ছি, এটা লিখেছেন নিলয় হোসেন। তিনি লিখেছেন,
মাসুদ কামাল ভাই, আমার বাড়ি নোয়াখালী, আমি আওয়ামী লীগ সমর্থক, তাই শেখ হাসিনা যাওয়ার পরে বিএনপির সন্ত্রাসীরা আমার 21% জমি দখল করে ফেলেছে। আমি ভয়ে বাড়িতে যাই না, 16 মাস পালিয়ে বেড়াই, অথচ আমি আওয়ামী লীগের পদধারী কোনো নেতা ছিলাম না। আমার অপরাধ, আমি আওয়ামী লীগ। আপনার কাছে অনুরোধ করছি, আপনি আমার কথাটা টকশোতে তুলে ধরবেন। আমি আপনাকে নিয়মিত ফলো করি, আমি আপনার কাছ থেকে এতটুকু আশা করতেই পারি। ভাই, আমার পুরো ঠিকানা বলতে পারছি না নিরাপত্তার স্বার্থে, তাই দুঃখ প্রকাশ করছি। ভাই, বিএনপি অনেক খারাপ ভাই, বিশ্বাস করেন এরা ক্ষমতায় আসলে দেশে কেমন সৃষ্টি করবে। ভাই প্লিজ, আমার আপনারা কিছু একটা করেন, অনুরোধ করছি প্লিজ। ভাই, এই যে কমেন্টটা আমার এখানে এসেছে, আমি এই কমেন্টে সত্য মিথ্যা বলতে পারবো না। এই কমেন্টটা আসলে কি বিএনপিকে ডিফেম করার জন্য কিনা তাও